বালুময় প্রান্তর পেরিয়ে এক নিভৃত শান্তিময় জনপদের নাম চর মৌকুরি। পাবনা, রাজবাড়ী আর মানিকগঞ্জের সীমান্ত লাগোয়া এই চরের অপরূপ সৌন্দর্য দেখলে যেন মনে হয় ফিরে গেছি ৯০-এর দশকে। ভরা মৌসুমে পদ্মা যমুনা দুকুল ছাপিয়ে গেলে এই গ্রামকে যেন মনে হয় ভাসমান দ্বীপ, আর শুষ্ক মৌসুমে ধারণ করে মরুময় ধূসর বর্ণে। পলে জমা মাটিতে সব ধরনের ফসল জন্ম নিলেও নদীর পানি বৃদ্ধির সাথে সাথে তাদের ফসল ঘরে তোলার তোড়জোড় লেগে গেছে, আর নতুন করে যুক্ত হয়েছে ডিজেল না পাওয়ার শঙ্কা। এই নিভৃত জনপদে বসবাস করেন একজন সুখী মানুষ। গল্পের বইয়ে পড়া সেই সুখী মানুষ নবীন কাকার বাড়িতে ঘুরে দেখার পাশাপাশি আজ আপনাদের সামনে তুলে ধরব এই চরের জীবনচিত্র। পদ্মার পানি শুকিয়ে একদম সরু খালের মতো হয়ে গেছে। ভরা মৌসুমে দুকুল ছাপিয়ে যাওয়া পদ্মা এখন অনেকটাই মৃতপ্রায়। রাজবাড়ীর সোনাকান্দর ঘাট থেকে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত প্রতি ১ ঘন্টা পর পর খেয়া ছেড়ে যায়। ভরা মৌসুমে যতবার গিয়েছি এপারে বাইক রেখে গেলেও এবার নিয়ে যেতেই হচ্ছে। পেট্রোলের সংকট না থাকলে ওপারে দিন ও ঘন্টা হিসেবে বাইক পাওয়া গেলেও এখন পায়ে হেঁটেই ঘুরতে হয়, তাই বাধ্য হয়ে আমাদেরকে বাইক নিয়ে যেতেই হচ্ছে। এতটা ঝুঁকিপূর্ণ পথ বাইক নিয়ে জীবনে খুব কমই পার হয়েছি। বন্ধুরা, অনেকদিন পর মৌকুরির চরে যাচ্ছি, সোনাকান্দুর ঘাটে আছি। এখানে যারা বসবাস করেন সেই চরের মানুষের পাশাপাশি এপার থেকে যারা ঘাস কাটতে যান তারা রয়েছেন, এবং যাদের এপারে বাড়িঘর রয়েছে এবং জায়গা জমি রয়েছে সেগুলোর খোঁজখবর নিতেও কিন্তু তারা ওপারে যাচ্ছেন। আমাদের মোটরসাইকেলটি তুলতে হবে একটু পরেই, আমরা সেই মোটরসাইকেলটি তুলেই রওনা দেব ওপারের দিকে। যাব সেই সুখী মানুষের বাড়িতে, একটি ক্ষুদ্র কুঁড়ে ঘরের মধ্যে যিনি সুখের সন্ধান করে পেয়েছেন সেই মানুষটির বাড়িতে যাব। আজ আমার সাথে আছে আমার ভাগ্নে তামিম। এখন থেকে তামিম আমার সাথে থাকবে, যতদিন ওর ইচ্ছা ও থাকবে, ও কাজ শিখবে আমার সাথে। তামিম এখন থেকে যতগুলো পর্ব আসবে সামনে তামিম আমার সাথে সহযোগিতা করবে। তামিম, কেমন লাগছে মামা? ভালো লাগছে। ভালো লাগছে? যাচ্ছি আমরা একজন সুখী মানুষের বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, চলো। এই যে আরো একটি বাইক চলে এসেছে এবং এটি তোলা হচ্ছে। এখানে বাইক তোলা বেশ ঝুঁকিপূর্ণই লাগছে আমার কাছে। অন্যান্য ঘাটে যখন আমি গিয়েছি মাচাল থাকে এবং সেটির মাধ্যমে তোলা সহজ হয়। কিছু কিছু জায়গায় 2টি পর্যন্ত মাচাল থাকে, যার জন্য সেগুলো তুলতে আরো সহজ হয়, কিন্তু এখানে কোনো মাচাল নেই। মাথায় ছাড়া গাড়ি উঠে যাবে। আমাদের ট্রলার ছাড়ল চর মৌকুরির উদ্দেশ্যে। বর্ষায় ঘাট থেকে সরাসরি যেতে পারলেও শুষ্ক মৌসুমে অনেকটা পথ ঘুরে যেতে হয়। জায়গায় জায়গায় পদ্মার বুকে জেগে উঠেছে ডুবোচর, তাই কয়েক মিনিটের পথ যেতেও প্রায় ঘন্টাখানেক লেগে যায়। পদ্মা নদী এখন অনেকটাই স্নিগ্ধ, শান্ত জলে ভাসতে ভাসতে যাচ্ছি আমরা। আমাদের আজকের যাত্রায় ঘাস কাটতে যাওয়া মানুষের পাশাপাশি চরের জমি দখলের জন্য যাচ্ছেন অনেকেই। মৌকুরি চরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় সবচেয়ে বেশি সংগ্রাম করতে হয় এপারে আসা শিক্ষার্থীদেরকে। এই খেয়া দিয়ে রাখালগাছি, ঢালার চর, আমবাড়িয়া, দুর্গাপুর চরে মানুষ আসা যাওয়া করেন। এই ঘাট দিয়ে একটা সময় মোটর সাইকেলে চড়েই গ্রামগুলোতে যেতে পারলেও
এখন ব্যাটারি চালিত অটো ভ্যানে যেতে হয়। যাদের সামর্থ্য নেই অথবা যে পথে অটো যায় না, তাদেরকে ভারী মালামাল নিয়েই এই তপ্ত বালুর উপর দিয়েই মাইলের পর মাইল হেঁটে যেতে হয়। মালামাল একটু ভারী হলে বাড়ির সদস্যরা অপেক্ষা করেন খেয়ার জন্য। পথ থেকেই ভারী মালামাল ভাগ করে সাহায্য করেন অন্য সদস্যকে। নদী ভাঙন আর বানের জল যেমন সবকিছু কেড়ে নেয়, তেমনি তাদের জীবনে নানাভাবে কল্যাণ বয়ে আনে এই নদী। শীতের শুরুতে বপন করা বোরো ধান পেকে গেছে, কিছুটা স্বস্তি নিয়ে ঘরে তোলার সুযোগ পাচ্ছেন না কৃষকরা। পলি জমা মাটিতে কোনো রকম ধানের চারা বপন করেই খুব একটা যত্ন না করেই ঘরে তুলতে পারেন কৃষক। বালুময় চর পাড়ি দিয়ে তাদের সাথে দেখা করতে চাইলেও এতটা দুর্গম পথ আমরা যেতে পারিনি। উনারা সাধারণত পদ্মার ওপার থেকে নৌকায় চড়ে আসেন এপারে, আবার সন্ধ্যা হলে ফসল নিয়ে বাড়িতে ফিরে যান। যাই হোক, আমরা যেতে না পেরে রওনা দিলাম মৌকুরি চরের দিকে। এর মধ্যে কি দুধ গ্রাম থেকে সংগ্রহ করলেন না? এই অঞ্চলে যারা দুধ সংগ্রহ করে তাদেরকে কি বলে? দুধের ব্যাপারী বলে। দুধের ব্যাপারী বা ঘোষ। আর মানিকগঞ্জে কি বলে জানেন? কি কয়? বাজারে। হ্যাঁ ঠিক আছে, এনও কতজন বাজারে কয়, কতজন এরকম কয়। এ কি বাথানের দুধ না বাড়ি বাড়ি? বাড়ি বাড়ি থেকে দুধ নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। কত করে কেনা হলো? 50 টাকা কেনা হলো। বিক্রি হবে কত করে? 70 টাকা। এটা কি এসে বাড়িতে দিবেন নাকি কোনো মিষ্টির দোকানে? ও, ভাদসার দোকানে না? এই পথে বাইক নিয়ে চলাফেরা করাটাও বেশ কঠিন। যারা এ পথ দিয়ে অটো বা ভ্যানে যান তাদেরকেও বারবার নেমে যেতে হয়। মৌকুরির চরের যে টং দোকান, সেই টং দোকানে এসে পৌঁছেছি। অনেক দিন পরে মৌকুরির চরে আসলাম। এই মৌকুরির চর হচ্ছে, আমি যতগুলো চরে যাই, যতগুলো চরের সৌন্দর্য দেখি, সব থেকে ভালো লাগে আমার মৌকুরির চর। আমি মৌকুরির চরে বর্ষার সময় এসেছি কয়েকবার, কিন্তু কখনো শুষ্ক মৌসুমে আসিনি। বর্ষা মৌসুমে রাজবাড়ির সোনাকান্দর থেকে কিন্তু একটি নৌকায় চললেই এপারে চলে আসা যায়, কিন্তু এই শুষ্ক মৌসুমে ঘাট থেকে নেমে অনেকটা পথ হাঁটতে হয়, একদম দুর্গম চর। এবং এই দোকানে, এই কাকার যে দোকানের নাম কাকা বলতেছে, সবাই সামাদের দোকান বললেই চেনে। পাশাপাশি ইনি হচ্ছেন ইমরান ভাইয়ের বাবা। ইমরান ভাই গেছেন ওপারে একটি জরুরি কাজের জন্য, উনি আবার আসবেন। কাকাকে আমি বললাম যে কাকা চা বানিয়ে খাওয়ানো যাবে কিনা, কাকার সাথে সাথে রাজি হয়ে গেছেন। সাধারণত এই চরে হচ্ছে বিদ্যুৎ দিয়ে চা বানানো হয়, কিন্তু কাকার কাছে গ্যাস আছে। অনেকদিন পরে এসেছি, কাকার সন্তান তুললো। বর্ষার মধ্যে এসেছিলাম, কাকার দোকান তখন ওইখানে তোলা ছিল, মহসিন ভাইয়ের সাথে এসেছিলাম। তা কাকা আসার সাথে সাথেই বললেন যে ঠিক আছে চা বানিয়ে খাবো। এই চরে আসলে এই কাকাদের যে আপ্যায়ন, ভালোবাসা, এটি কিন্তু মুগ্ধ করবে। আজও তেমনটি হলো। যাই হোক, চা তৈরি হচ্ছে, আমরা চা একটু পরেই খাবো। চর মৌকুরি রাজবাড়ির সবচেয়ে কাছাকাছি চর। এই সময় দর্শনার্থীদের চাপ কম থাকলেও বর্ষা মৌসুমে প্রতিদিন অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। আমি রাজবাড়িতে থাকার সুবাদে তাদের সাথে নিয়মিত দেখা ও সাক্ষাৎ হয়। আজ অনেক দিন পর তাদের সাথে গল্প আড্ডায় একদম মুখরিত হয়ে উঠেছে চারপাশ। চা খাইতেছি কাকার কাছে। আমার কাকার হাতে এখন মোবাইল, এই আমার ক্যামেরাটা, কাকা বলতেছে সে ভিডিও করবে। মাংস আছে, তারপরে ভাজা আছে, ডাউল আছে মনে হয়। জানেন না? মাসকলের ডাউল। ওরে বাবা। আর কিসের মাংস এটা? গরুর মাংস। আর বাইরের হুইয়ে মারি এখন খাইতেছে, কিন্তু হুইয়ে মরে হলে তারপর খাইতে যাবেন। মানে একদম খিদে লাগাই খাইতেছে না? বাড়ি যায় তো তাহলে আজকে একটা দৌড়াদৌড়ি হবে নাকি? না, বাড়ি আলো নাই তো, এখন বাড়ি দুইটা। এখানে বাবুর বাড়িতে থাকেন? আচ্ছা আচ্ছা। এই যে ইমরান ভাইদের দোকানে আমরা চা খেয়ে নিলাম। এখন হচ্ছে সেই সুখী মানুষের বাড়িতে আমরা যাব। আমার ভাগ্নেও বাইক চালাতে পারে, শহরে তো ড্রাইভিং লাইসেন্স নাই, এই জন্য হচ্ছে যে ওকে চালাতে দেই না। চরের মানুষ, চরে চালাইতে পারে খুব ভালো। চলো টান দাও, সামনে যাও।
বর্ষার সময়ে এ অংশ একদম পানির নিচে ডুবে থাকে। এই জমিগুলোতে তখন আউশ আমন ধানের পাশাপাশি অনেকেই পাট চাষ করেন। তখন এই চর দেখতে একদম শিল্পীর হাতে আঁকা ছবির মতো লাগে। নবীন কাকার বাড়িতে আসলাম, সেই সুখী মানুষের বাড়িতে। সুখী মানুষ নিজেই বাড়িতে নেই, কাজের সন্ধানে তিনি চলে গেছেন মাঠে। এখন তাকে একটু খুঁজতে যাচ্ছি, তিনি কোথায় আছেন। আগে যখন কাকার বাড়িতে এসেছিলাম এই ঘরটি পুরোপুরি ছনের ছিল, এখন এখানে একটি টিনের ঘর তৈরি করেছেন। কাকার অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে মনে হচ্ছে। দুটি গরু রয়েছে তার আথালে। এই যে মাঠ রয়েছে, এই মাঠের মধ্যে দুইটি আম গাছ রয়েছে। এই আম গাছের নিচে এখানে যারা কাজ করেন তারা বিশ্রাম নেন। মানুষ যেমন বিশ্রাম নেন এই আম গাছের নিচে, তেমনি এখানে কিন্তু পাখ পাখালির ডাকে একদম মুখরিত হয়ে আছে। সমস্ত পাখিরাও এখানে এসে বিশ্রাম নিচ্ছে। একটু কান পাতলেই কিন্তু সেই পাখিদের যে শব্দ কিচিরমিচির সেটি শোনা যাচ্ছে। একটু আগেই কিছু মানুষ খেয়ে গেছেন এখানে, তাদের যে খাবারের যে থালা বাসন সেগুলো এই গাছে ঝুলিয়ে রেখেছে। আমি যখন সালেপুর চরে গিয়েছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম এই থালা বাসনগুলো কেন তারা গাছে ঝুলিয়ে রাখেন। ওনারা বলেছিলেন নিচেই রাখলে যে পিঁপড়া রয়েছে সেই পিঁপড়াগুলো খাবারের মধ্যে ঢুকে পড়ে, এজন্য এখানে ঝুলিয়ে রাখেন। একটু যদি কান পাতুন দেখুন কি পরিমাণ পাখির একদম ডাকে এখানে মুখরিত হয়ে আছে। সত্যি দারুণ লাগছে এমন একটি পরিবেশে, এমন একটি আবহাওয়ায় আসতে পেরে। হাত কাটে গেলে কিন্তু কাকা আপনার এখন ডাক্তারের কাছে নেওয়া লাগবে। ওই কাকা দেখলাম খাইতেছে কাকিরে নিয়ে। এর আগের বার যখন আসলাম কাকি তো ছিল না। এর মধ্যে কি কি দিচ্ছেন? বাঙ্গি দিচ্ছেন না? পিজের মধ্যে এগুলো কি কি বাঙ্গি? হ্যাঁ কাকা, ও আগাছা না খায় না এটা করতে? কম যা যায় যা তো আগের ঘরটা ভালো ছিল না? সেইটা আরাম ছিল, এইটা এলো সেইটা তো উই উইতে উই আর হাফ হাফ তোমার না 20 দিয়ে হাফ মারতাম, 20 দিয়ে। সাপ? হ্যাঁ, কি সাপ? বুকু সাপ, দাঁড়াই সাপ, ওই যে আপনার হলো কি এই যে ই সাপ, এই যে আর এই যে রাসেল বাইজার। রাসেল ভাইপার? হ্যাঁ, ওইদিন বাস করবি কিনা। ও ওই সনের ঘরে সাপ ঢোকে বেশি না? একেবারে মানে বাসা খুঁজে হারাইছি। কিন্তু আগের ঘরটা অনেক শান্তি ছিল কাকা। শান্তি মানে ওইদিন হুইয়া আরাম, কত শান্তি। তাও আমি বারান্দা দেশে বসে না, আপনার সকল বাড়ির আমাদের বাড়ি সব বসে আছি। হুম, মানুষ ছিল 20-30 জন। আইসে একজন বসে, আমার এখানে নেই। আপনার কাছে তো বসবে, এরকম হাসি খুশি মানুষ এই চরে আছে নাকি? আর আসেন, এখানেই বসে। তারপর মনটা ভালো না, মনটা কাজ গেল এই ফেললো 4 বিঘে বই বুনছি, বুঝছেন? হ্যাঁ, 4 বিঘে বই বুনছি, 2 ডোরব বীজ দিছি। নবীন কাকার বাড়ির পাশেও রয়েছে আরেকটি আম গাছ। চরের বয়সের সাথে সাথে গাছের আকৃতি বাড়ে। এই চরের আম গাছগুলোর ছায়ায় এখন ক্লান্ত কৃষকদের কিছুটা বিশ্রামের জায়গা হয়েছে। এখানে যে আম গাছটি রয়েছে একদম আম ধরেছে লিচুর মতো, মনে হচ্ছে যে বেতের ফল যে মনে ধরে ঠিক সেভাবে ধরেছে। অনেক পরিমাণে আম, এত আম। ঝড় তুফান না হলে আম টিকলেই হয়েছে না কাকা? টিকলি তো ভালোই, আর বছর টিকছিল, আমি আর বছর টিকছিল না। এটা তো শুধু আম গাছ না, এটা একটা বট গাছ, তাই না? একটা বট গাছ আমাদের ছায়া দিচ্ছে। হ্যাঁ,
এবছর পেঁয়াজ কেমন হলো? এটা কি হাইব্রিড না ভাই দেশিটা? পেঁয়াজ দেশি আছে, এটা হলো কিং কিং হাইব্রিড। হাইব্রিড। হ্যাঁ, আসলে দামটা কম। আমাদের কৃষকরা কিভাবে যে বাঁচবে, এটা তো এইটা কিন্তু আবার দেশি পেঁয়াজের মতো খুব এটা সুন্দর, দেশি পেঁয়াজ বলতে। একদম লাটিমের মতো গোল। আরে পাখি রে আল্লাহ, এখানে পাখি তো বাসা করছে। পাখি বাসা করছে, এই পাখি। কাকা অনেকদিন হাসি দেখি না। আশা মনে করেন আমার মন মেজাজটা খুব খারাপ হয় এই তিল নিয়ে না, খেত খোলা নিয়ে। ছোট্ট একটা মাটির কুটিরে বসে কাকার বাড়িতে আসলাম। কাকার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটুকু এই যে বিস্কিট দিলে খেলাম। এখানে মূলত 2টি বাড়ি রয়েছে এবং দুজনের সন্তান ওপারে বসবাস করেন। ওনারা শেষ বয়সে এই চরে ছোট্ট ঘর তুলে বসবাস করছেন। ধুধু চরের বুকে গড়ে তুলেছেন এক শান্তির কুটির। ওনারা এই চরে অন্যের জমি বর্গা ও লিজ নিয়ে যে ফসল পান তা দিয়ে সারা বছর চলেন। আমি এদিকে এক নবীন কাকার সাথে বসে গল্প করছি আর কাকি ওদিকে মাংস ধুয়ে নিচ্ছেন। এই বাড়িতে যেমন বিদ্যুৎ নেই, পাশাপাশি চরে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় কারো বাড়িতে মাংস রাখার সুযোগ নেই, তাই বাধ্য হয়েই অর্ধেক মাংস জ্বালিয়ে রাখবেন। যারা গ্রামে বড় হয়েছেন তারা অনেকেই এই পদ্ধতির সাথে পরিচিত। সুখী মানুষটির সাথে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। এদিকে কাকি পেঁয়াজ, রসুন, আদা সবকিছু কেটেছেন। এখনো গ্রামের মানুষ রান্নাবান্নায় বাটা মশলা ব্যবহারের চেষ্টা করেন। তাহলে রান্না বান্না করেন, আমি একটু ঘুরে আসি। কাকা কি মাঠে যাবে আবার? মাঠ থেকে আবার ধরে আনা লাগবে। আচ্ছা, এখানে রসুন হচ্ছে কেটে রোদে দেয়া হয়েছে। এর পাশাপাশি এখানে যে রসুনগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এভাবে ঝুলিয়ে রাখা হবে। এখানে একটি দড়ি ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘরে তারা ঝুলিয়ে রাখবেন এবং সারা বছর এখান থেকে রসুন ছিঁড়ে ছিঁড়ে খাবেন এবং যখন বিক্রি করার সময় হবে তখন এখান থেকে নিয়ে তারা বিক্রি করবেন। সাধারণত গৃহস্থ বাড়িতে এভাবেই রসুনগুলো সংরক্ষণ করা হয়, কিন্তু এখন যেহেতু এই রসুনগুলো দ্রুতই বিক্রি করে দিতে হবে, ওনারা বলছিলেন যে বৃষ্টির কারণে রসুনগুলো নষ্টের কাছাকাছি, এজন্য এখানে কেটে শুকনো করা হচ্ছে। চৈত্র মাসে চারপাশ একদম উত্তপ্ত হয়ে আছে। বর্ষায় এক পাড়া থেকে অন্য পাড়ায় এবং এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার জন্য নৌকার ব্যবস্থা থাকলেও এখন সবাইকে পায়ে হেঁটে অথবা বাইকে চড়ে যেতে হয়। এই চরটি যখন নতুন জেগে ওঠে তখন শহরের অনেকেই মাত্র 3 থেকে 5,000 টাকা বিঘা জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন অনেক বড় বড় কলা বাগান। যখন নতুন চর জাগে তখন জমির দাম খুব একটা না থাকলেও এখন 1 বিঘা জমি লিজ নিতে 10 থেকে 15,000 টাকা লাগছে। আগে যারা জমি লিজ নিয়েছেন তারা দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন। শুরুতে একটু ঝুঁকি থাকলেও চর স্থায়ী হয়ে যাওয়ার কারণে এখন তারা সুফল ভোগ করছেন। মৌকুরি চরের এই জায়গাটিকে বলা হয় বাবলাতলা, অনেকে ডাকেন বাবলা বাগান নামেও। বৃষ্টি নামলে এই জায়গাটি একদম সবুজে সবুজে ভরে ওঠে। তখন অনেকেই এই বাবলা বাগান ঘুরতে আসেন। বর্ষায় চারপাশ ডুবে গেলে এই বাবলা বাগানটিকে দেখলে যেন মনে হয় একটি ভাসমান দ্বীপ। এটা কি গম না জব ভাই? জব না, এটা দিয়ে ছাতু হয়। জব দিয়ে কিন্তু আবার এই যে হরলিক্সও তৈরি করে। পললেস, তারপর তোমার হইলো অনেক কিছুই বের করা যা কঠিন। বের করতে লাগবে, করো ভাগা লাগবে, এখন ভাঙাই লাগবে, মুহিন লাগবে, ঝাড়া লাগবে, দুধনা লাগবে, তারপরে আবার কারাই লাগবে, কারাটা আবার মুহিন লাগবে, তারপরে আবার ভাগা লাগবে, তারপরে তোমার গেলে তো কি ছাতু। হ্যাঁ, মৌকুরি চরের এ পাশটিতে পাবনার ঢালার চরের অনেকেই গরু চড়াতে আসেন। ভরা মৌসুমে কয়েকটি খাল পার হয়ে এপারে আসতে হয়, তবে এখন আসা অনেক সহজ হয়ে গেছে।
এপারে বিস্তীর্ণ বিরান ভূমিতে গরু চড়ানোর পাশাপাশি রাজবাড়ি থেকেও অনেকে ঘাস কাটতে আসেন। অনেক সারা হ্যাঁ, ওই যে ই করতেছে। ওই পাশে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কিসের মোয়া? এটা হলো ওই যে খুদির মা। খুদের মোয়া না? সকালবেলা ভাত নিয়ে আসলে তো নষ্ট হয়ে যাবে, যেন হ্যাঁ। মোয়া নিয়ে বের হন না। যাই হোক, ভালো আছেন তাহলে সব মিলাই না? গরু কি দুধের গরু এগুলো? হ্যাঁ, দুধের গরু ওই যে। ওই যে দেখেন আরেকজনের সব সময় সাথে থাকা লাগে না, 1 মিনিট না থাকি পারে পরে একটা খালি পারে আমাদের আশা বন্ধ। আশা বন্ধু মনে করেন যে একজনে একটা কথা কইতে পারে। হ্যাঁ। গরুর এমনিতে শরীর স্বাস্থ্য ভালো আছে বুঝছেন। রাজশাহী অঞ্চলের যে গরু সেগুলোর শরীর স্বাস্থ্য একেবারে খারাপ। চুরি ডাকাতি নাই তো? হ্যাঁ, হ্যাঁ? চুরি ডাকাতি নাই তো ভাই? না ডাকাতি চুরি ডাকাতি নাই। নাই আমাদের দেশে যেমন চুরি ডাকাতি নাই, খালি খালি মৃত্যু হতে পারে। যাক ভালো, আলহামদুলিল্লাহ। বর্ষার আগে ঘাসে ঘাসে একদম সবুজ হয়ে উঠবে এই ভূমি। এখানে ঘাস খাওয়ানোর পাশাপাশি পদ্মার ছোট খালে সবাই গরুকে গোসল করিয়ে নেয়। এই চরে আসলে গ্রাম বাংলার আসল রূপ দেখা যায়। রুক্ষ এই ভূমিতেও সবকিছু কত দারুণ লাগছে দেখতে। এখানে সবাই কি বিশ্রাম নেয় না ভাই? সারাদিন গরু চড়িয়ে এখানে এসে বিশ্রাম নিচ্ছে এবং একটু আগে খাওয়া দাওয়া শেষ করলো। কাকা, আপনার গরু আছে কয়টা? হ্যাঁ, গরু আসলে 13টা। 13টা না? দুধ দেয় কয়টায়? দুধ 4 দিয়ে কিন্তু দোয়াইনি। দোয়ান না? বাছুর কি খাওয়ান? আচ্ছা আচ্ছা, এখানকার গরু কি দুধের জন্য বেশি নাকি কুরবানির মাংসের জন্য বেশি? কুরবানির মাংস জন্য বেশি। বেশি করেন এই তো। আমার কাছে রুটি আছে। রুটি কত? এই শূন্য ছাড়া কিচ্ছু খাবার পাচ্ছি না। গমের আমার সাথে মানুষ। আপনার না এটা? হ্যাঁ। না আরেকজনেরটা দিয়ে আত্মীয়তা করতে? না আমারই আমারই। নেন ভাইয়ের নাম কি ভাই? মিজান। এই যে মিজান ভাইয়ের রুটি আমাদেরকে আপ্যায়ন করলো। বাকি সবাইও খাওয়াবে, কিন্তু কেউ ক্যামেরার সামনে আসার লজ্জা পাচ্ছে, তাই না মিজান ভাই? কি আছে মিজান ভাইয়ের ভিতরে? ডিম ভাজি দিয়েছে রুটির মধ্যে। ঠিক আছে, আপনি আমাকে দিছেন, আমি এখান থেকে আতিথেয়তা হিসেবে নিলাম। হ্যাঁ, ওইখানে হচ্ছে যে আমি এক কাকার বাড়ি আসছি, রান্না হচ্ছে। হ্যাঁ, এই যে নিলাম। খুশি? খান আপনি খায়েন। হ্যাঁ, না নিয়ে যান। আমি আর খাবো না ভাই। হ্যাঁ, দুপুরে রান্না হচ্ছে আমার জন্য, চলেন আপনার খাওয়াবানি। এটা নেন। থ্যাংক ইউ মিজান ভাই। আমরা এখন যাচ্ছি হচ্ছে নবীন কাকার বাড়িতে। সম্ভবত এত সময় রান্না বান্না হয়ে গেছে। ওদিকে ইমরান ভাইও ফোন দিচ্ছে। আমরা এখন ওদিকে যাচ্ছি, গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে দিন সকালে আর কি এই মগুরি চর থেকে বিকাল 5:30টায় হচ্ছে শেষ খেয়া, সেই খেয়াতে উঠে চলে যাবো ওপার। কি দারুণ, এই বকে বকে ভরে গেছে ছোট্ট এই খালটি। মনে হচ্ছে একদম সাদা হয়ে গেছে। পদ্মা নদী এখান থেকে বেশ কিছুটা দূর, যার জন্য এই ছোট্ট খালটিতে যে মাছ রয়েছে সেই মাছ খেতে বকের দল এসে ভিড় করেছে। বকদের এই দল যখন আমি ওই পাশ থেকে ড্রোন উড়াচ্ছিলাম তখন দেখছিলাম যে উড়ে বেড়াচ্ছে একদম ডানা মেলে। এখন কিন্তু একদম কাছ থেকে দেখছি, এই দেখুন কিভাবে উড়ে চলে যাচ্ছে। মানুষের সারা শব্দ পেলে এভাবে সেখান থেকে উড়ে যায়। মাঠ থেকে এইবার আমরা আসলাম সেই টং দোকানে। সারা দেশের মতো এখানকার কৃষকদের মাথায় এখন একটাই চিন্তা, কবে কখন কতটুকু ডিজেল পাবে। ডিজেল না পেলে এই সবুজ চর হয়ে উঠবে ধুধু মরুভূমি। এই চর থেকে ওপারে আসা যাওয়া এবং তেল আনতে একটা দিন পুরো কেটে যায়। তারপরেও অনেককে তেল না পেয়ে ফিরে আসতে হচ্ছে। কি একটা সমস্যায় যে পড়ছি আমরা, এই ধান নাগাবে যায় আমাদের আর চিনির গো আমার আগে ধানের খাতের দেখ চালিভার আত্মায় মানে না, ফাইটে গেছি দানা উড়ে গেছি, পাতা ভাঙা ভাঙা ভাব। বাজার গেলি তেল পাইনি, আজ নেই কাইলে এসে নুন আনতে আনতে তো আমাদের না আসলে এই ধান তো আপনাদের সারা বছরের খাবার, তাই না? খালি বাবা আমাদের জন্যই তো না, খালি যে আমরা জন্মা আমরা খাবো,
আমরা কি কিছু বেশি নিয়ে বেছেন? তো বেশি নিয়ে হ্যাঁ, আপনাদের বেচা ধানই তো আমরা উপরে বসে আবার তালি? খাই, মস্তানি করি। এখন সেইটাই যদি নয় আমরা খাবো নাকি আর বেচবো নাকি আর আপনারা খাবেন কি? বিপদের মধ্যে আছে। নদী পার হয়ে যায় 5 লিটার তেল নিয়ে, আমার এইভাবে সংসার চলে না। তেল 5 লিটার পান না? 5 লিটার পাই তো প্রতিদিন পাই না, হয়তো একদিন যাই, একদিন পায় আর বন্ধু নাই 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 করে শেষ হয়ে যায়। তাহলে যে আমরা এই আর এমনি তো কারেন্টও তো থাকে না। না, কারেন্ট আমাদের হ্যান্ড মেশিন নাই তো, কারেন্টের মেশিন কারেন্ট নাই দিয়েই তো বাড়িতে বলা চলে আমরা সব তেল দিয়ে চালাই। ধরো 3টে মেশিন চালাই আমি, এটাই গাড়ি পাওয়ার টিলার, একটা বোম গাড়ি, একটা স্যালো মেশিন, ধানের খেতে পানি দিই। হ্যাঁ। আমি 5 লিটার তেল আনি, আমি কিভাবে চালাবো? ঠিক আছে, আমার তো এইভাবে চলতেছে না, তাও 7 দিন পাই না। জন্ম ধলা কর্ম কালা। এই সেদিনও ধরছিলেন। না, জন্ম ধলা আর কর্মের সময় কালা। জানি না, মেমূর্তি খুলিবেন না। এখন খুলে না, আপনি ধরলে আমি একটা তো পারি না, এর আগেও আমি পারি নাই। আপনার কাছে তো আমি জাল 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 যে সময় বুনে না হ্যাঁ, সাদা থাকে না হইতে, হ্যাঁ, গাব দিয়ে না যেই পরিষ্কার করিয়া অবি কমপ্লিট আলকাতরা দিল বা গাব দিল কালা হয়ে গেল। মরায় তাজা খায়, সহালে যা কাঁচা খসায়। এটা আমি পারি কাকা। কবু কবু দুয়ারি দুয়ারি আমি তো জানি। এই যে লাস্ট বার আমি যখন নৌকায় উঠছি, আমি তো দাদা ধরতেছি, সেই লোক আমার ধরছে, এই যে মরায় কাঁচা খায়, সকালে যে মরায় তাজা খায়, সহালে যা কাঁচা খসায়। হ্যাঁ, দুয়ারি, চাইনা দুয়ারি, জাল। ছেলেরা গেলি সব সময় যেতে পারে, মেয়েরা একদিনই বেশি যেতে পারে না। কি প্রশ্ন? মেয়েরা একদিনই যায়, ছেলেরা সবসময় যেতে পারে, মেয়েরা একদিনই যায়। এমন জায়গায় আছে মেয়েরা একদিনই বেশি যেতে পারে না, ছেলেরা সবসময় পারে। সেটা গোরস্থান, মেয়েরা মরলে একবারই যাইতে পারবে, এমনি যাওয়ার অনুমতি নাই, কিন্তু ছেলেরা প্রতিদিন যেতে পারে। এই যে মৌকুরির চরে বসে আছি আমরা, শহরে থেকে কত কষ্টে আমরা ঘুমাই, কখনো ঘুমের ওষুধ, কখনো সারা রাত জেগে থাকি, আমাদের ঘুম হয় না। অথচ এই জায়গায় বসে যখন একটু আগে আমরা এখানে ছিলাম, মাত্র একটু চা খেতেও পাশে গেছি, এরপর হচ্ছে যে আমরা নবীন কাকার বাড়িতে যাব, তো এখানে বসে দেখছি, দেখুন একজন কিভাবে ঘুমে বিভোর হয়ে আছেন। আসলে আমরা কিন্তু যাই করি, দিন শেষে টাকা পয়সা সব কিছুর পরে চাই একটা নিশ্চিন্তে ঘুম, অর্থাৎ গভীর ঘুম। সেই ঘুম আমরা কখনো অর্জন করতে পারি, কখনো অর্জন করতে পারি না। অনেকেরই কিন্তু ঘুম হয় না, শুধুমাত্র আমার জীবনে এটা দরকার, এটা দরকার, আমার এটা হলো না, সেটা হলো না, অনেক কিছুর ফাঁকে আমাদের ঘুম হয় না। কিন্তু মৌকুরির চরে এসে আজ সত্যিই মুগ্ধ হলাম যে দেখুন, এইখানে একদম ধুধু রোদ, চারপাশে বালুর চর, এখানে কিন্তু সামান্য একটু বাতাস আসছে, এই বাতাসের মধ্যে গা এলিয়ে ঘুমাচ্ছেন এই ভাই। আমি তাকে এখানে কথা বলছি, তাতেই বিরক্ত হতে পারেন, তবে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন আছেন। আমরা প্রত্যেকেই চাই যে এমন একটি ঘুমের, সবার জন্যই আমি দোয়া করি, প্রত্যাশা করি সবাই এমন একটি ঘুম পাবেন। শহুরে জীবনের যত কোলাহল, যত ব্যস্ততা, সব কিছু ছেড়ে গ্রামের এমন পরিবেশে যদি ঘুমানো যায়, তাহলে আসলে চিন্তামুক্ত একটি ঘুম দেওয়া সম্ভব। কাকা বলছিলেন যে কাকা যে তিল বুনেছেন, সেই তিল প্রথমবার গজায়নি, আবার চাষ দিয়ে বুনতে হয়েছে। এখানে একজন পটল নিরাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি কানাইবাসী? ভালো। এটা কি বড় হয়? ও, এইটাই তো সবচেয়ে বড় পটল, তাই না? ধরন বেশি। আচ্ছা আচ্ছা, এইটাকে কি বলেন আপনারা? এই যে তিতা খুব তিতে গাছ। হুম? তিতে গাছ। বইছিতে না? তিতে গাছ। বইছিতে বলে না? হ্যাঁ, বইছিতে। এর নিচে ইদার নাই, আরো তো দেয় না, বিশাল নাড়া কম ছিল তো। হ্যাঁ হ্যাঁ, এই সাদা এটার তো দাম বেশি থাকে, তাই না ভাই? সব সময় এখন বর্তমানে এটার দাম বেশি। কুষা আটায় কিন্তু অনেক চাষ করে পটল। হ্যাঁ, বাবুই পাখি নিয়ে এর আগে সালেপুর চরের একটি ভিডিও বানিয়েছিলাম, এবং সেই বাবুই পাখি এর উপরে একটি লেখা লিখেছিলাম, সেটি হচ্ছে
একটি জার্মান ভিত্তিক পত্রিকা আর্টিকুলেটে প্রকাশিত হয়। আসলে এই বাবুই পাখি, মৌমাছি এটি হচ্ছে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পাশাপাশি এটি পরাগায়নে সহযোগিতা করে। আমরা আস্তে আস্তে আমাদের যত পাখি আছে পাখিকে ধ্বংস করছি, পাখির আবাসস্থল ধ্বংস করছি এবং মৌমাছিকেও ধ্বংস করে ফেলছি, যার ফলে আমাদের কিন্তু এখন নিজেদের পরাগায়নের উপর নির্ভরশীল হতে হয়েছে। এই যে দেখুন, এই জমিতে সামান্য পরিমাণে পুরুষ ফুল, এই পুরুষ ফুলের যে পরাগরেণু রয়েছে এটি যদি এই যে স্ত্রী ফুলে গিয়ে পরাগায়ন সম্ভব হয় তখনই হচ্ছে যে এই পটলগুলো হচ্ছে বড় হয় বা পটলগুলো ধরে। যশোর ওরা কি করে, এই পরাগরেণুটা নিয়ে, হ্যাঁ, এই ধরেন স্ত্রী পরাগরেণু না, এখানে একটু মাখাই দিলেই এটা হবেই। এটা মার যাওয়ার সম্ভাবনা একদম মানে। আর বাইটে দেখে কি এইটাই বাইটে নিয়ে পরে বোতলে দিয়ে দেয়, এক ফোঁটা করে দিয়ে দেয়। আবার সৌদি আরবে ধরেন যে খেজুর হচ্ছে দুই প্রকার, একটা স্ত্রী খেজুর আর একটা নারী খেজুর, মানে পুরুষ খেজুর। এই পুরুষ খেজুরের যে ডাল মানে যে বোল, এটা আবার বিক্রি হয়। এই ফুল নিয়ে পরে হচ্ছে যে এই যে খেজুরগুলো ধরবে ওই খেজুর গাছে নিয়ে আবার ঝুলিয়ে রাখে। ওদের সাথে মৌমাছি এতটা নাই। যাই হোক, বাবুই পাখিও হচ্ছে এই পরাগায়নটা করে। বাবুই, চড়ুই পাখি হচ্ছে, হ্যাঁ, এই পাখিকে আপনারা মানে লালন করবেন। পাখি আপনাদের বন্ধু, আমাদের সবার বন্ধু আর কি। না মানে চরে যেটা রইলো এটাকে কেউ বিষ দিয়ে না মারে, হাত নিয়ে না মারে, তাই হবে, আর কিচ্ছু করা লাগবে না। ওদের মতো ওরা বেঁচে থাকবে। মনে করে কি বাদাম করে ধরে, কিন্তু এটা আসলে ভুল। আচ্ছা, আপনার একটা জিনিস বলি, এই যে বাদাম না, এই যে ফুলটা এই ফুল যদি পরাগায়ন হয় তাহলে নিচে বাদাম ধরবে না, ধরবে না। এটাই বাস্তব, জানেন আপনি? এটা বাস্তব। এই ফুল বাদাম যদি মনে করেন যে এই ফুল হয় উপরে, তাহলে এই ফুল মাটির তলে কি হয়ে যায়, এটা বাদাম ধরে। এটা কিভাবে সম্ভব? আমি বললাম এই ফুলটা উপর থেকে পরাগায়ন ঘটে, সেটা এই মাটির তলে যায়, এটাকে আপনার উদ্ভিদটা সেটা বাদাম ধরে। ঠিক আছে, কোনোদিনও সম্ভব না। এটাই সত্য। আপনাকে আমি বলি, এদিকে আসো, আমার কাছে আসো, ক্যামেরা নিয়ে। এই দেখেন, এই যে একটা ফুল না, এই যে একটা ফুল, এই ফুলের দেখেন একদম, এটা কিন্তু প্রত্যেকটা ফুল এইখানে ধরে নাই, কিন্তু না ধরছে কিন্তু একদম মাটির একদম এইখানে গোড়ায়, মানে এইখানকার পরাগায়ন হলে নিচের বাদামটা হবে। স্থানীয়দের সাথে আমরা যখন গল্প করছিলাম তখন নবীন কাকা গোসল সেরে নিয়েছেন, আর এদিকে কাকি মাংস রান্না করেছেন এবং পাশের বাড়ির সর্দার কাকার সহযোগিতায় পোলাও রান্না করেছেন। ঠিক আছে কাকি, আমার কাকারে দেন। ওই পাশে কিন্তু আমাদের আরো দুজন কুটুম আছে, হ্যাঁ, যান ওই পাশে দেন। এই আমার কাকি আবার দেখো পেঁয়াজের ব্যারিস্তা উঠিয়ে দিচ্ছে। কাকি এটা উঠিয়ে দে, উঠিয়ে দে, মাংস সবার একটু করে উঠাই দেন, এক চামচ করে, একখান করে উঠিয়ে দে, একখান করে দে। হ্যাঁ, আচ্ছা না এমনি খাও, মাংসটা খাইয়ে খা তুই, এক পিস করে উঠিয়ে দে, এক পিস করে উঠিয়ে দে। মাংসের যে রং হয়েছে, স্বাদ আজকে হয়েছে, আসলে স্বাদ হয়েছে, বুঝতে পারছি। রঙে কয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কাকার বাসায় আসলাম আজকে সারাদিন। কাকা কোনো কাজে যাননি, আমাকে সময় দিলেন, গোসল করলেন ওইখানকার টিউবওয়েলে। কাকির হচ্ছে নিজেও প্যারালাইজড, এক পাশের হাত নাকি খুব একটা কাজ করে না, তারপরেও তিনি বাটলেন, মশলা বাটলেন, রান্না করলেন। হয়েছে কাকি, হয়েছে। আমার লাগলে আপনি বানি কাকি। দেখি আমি সত্যি দারুণ দারুণ হয়েছে। ইমরান ভাই, দারুণ হয়েছে না রান্না? অসাধারণ রান্না হয়েছে। কাকা কেমন লাগতেছে? খাওয়ান কিন্তু আজকে সুন্দর হয়েছে, তাই না? ভালো হয়েছে না? কাকির আজকে অনেক কষ্ট গেল না কাকি?
এবার জান কষ্ট তো পরেই না বুঝে জান জ্যৈষ্ঠ মাস আসবে জ্যৈষ্ঠ মাসে আসলে মাছ খাওয়াবেন? হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে শেষ শেষের দিকে আলি করে মাছের গা দিই। মাছ পাওয়া যায় আবার ফিরে আম টাম হগুতাই নিয়ে তাই না? কাটাল মাটাল এখন আলি করে খালি মুহি একটা আম কাটাল কাকা তখন ফাঁকি দিয়ে যায়, বলতেছে কি যে কাকির জন্য পান আনতে যায়, পান যে সে খায়, দাঁত তো নাই, পান চাবান কেমনে? আদি আমি পান ওই মারি দাঁত আছে ভালো। পান আমি ছোট সময় তো খাই মান তাই না? ও দুইজন পাল্লা দিয়ে। আমি মার পেটে বই যাই এই পান পাতা খাই কেমন লাগলো আজকে? আসলাম অনেকদিন পর, না ভালোই যাবে। কলজেটা ঝুলেছে। হ্যাঁ আসবো? হ্যাঁ আসবেন। কতদিন পর পর? ওই 1 মাস বাদ দাদা। 1 মাস বাদ বাদে আসবো। বছরে 12 বার আসবো, প্রত্যেক মাসে একবার। ঠিক আছে আসবার, আমার সাথে দেখা করেন। আর মনে পড়লেই, যদি ফোন তো আপনার নাই, না ফোন আপনার সুখ আছে, ফোন আসলেই অসুখ ধরে যাবে, এটা একটা কারণ বুঝছেন? আসেন না, এটা সত্যি। তাই নাকি? হ্যাঁ, ফোন যার আছে তার অশান্তি। ইমরান ভাই কি কর? আপনি শান্তিতে আছেন, সুখে আছেন, মানে ফোন নাই দেখে। আগে তো তাই। হ্যাঁ, রাত ভরে একটু সিনেমা টিনেমা দেখেন, ওইটা এক ধরনের শান্তি নিয়ে ফিরে আসেন। যাক, আমি তাহলে বছরে 12 দিন দাওয়াত পেলাম। আচ্ছা, এ বেশি আসলে? বেশি আসলে আরো ভালো। আসি ঠিক আছে কাকা, আসবানি। পশ্চিম আকাশে হেলে পড়া সূর্য রক্তিম বর্ণ ধারণ করেছে। এইবার আমাদের বাড়িতে ফেরার পালা। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে খেয়া ছেড়ে যায়। সাধারণত পদ্মায় বেশিরভাগ দুর্ঘটনা এই বেলায় ঘটে। বছরের এই সময়ে বিকাল ও সন্ধ্যার আগে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালায়। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। মৌকুরি চর নিয়ে আরও 2টি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেগুলো সময় পেলে দেখতে পারেন। আবারও দেখা হবে সুখী মানুষের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।